তো আমরা মূলত ফার্স্ট চ্যাপ্টার পড়তেছিলাম। ফার্স্ট চ্যাপ্টারের নাম হিট অ্যান্ড টেম্পারেচার। এই চ্যাপ্টারের হিট, টেম্পারেচার, তাদের পার্থক্য, থার্মোমিটার কি, থার্মোমিটারের জন্য বেসিক কি রিকোয়ারমেন্টস, এরপরে থার্মোমিটারের বিভিন্ন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, একটা স্কেল থেকে একটা স্কেলে কিভাবে রূপান্তর করা যায়, এই বিষয়গুলো, এবং কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই পার্থক্য, এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, তাই না? স্যার। মনে পড়তেছে? স্যার। একটু রেসপন্স করতে হবে। মনে পড়তেছে? আমরা এই পর্যন্ত এই চ্যাপ্টার আলোচনা করছিলাম। মনে পড়তেছে কারোর? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টারের বাকি অংশটুকু আলোচনা করব। বাকি অংশের প্রথমেই দেখেন নিউটনস ল অফ কুলিং। আচ্ছা, সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এইটা মূলত আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, নিউটনস ল অফ কুলিং। কুলিং শব্দের অর্থ কি? ঠান্ডা করা। ঠান্ডা করা। কুল মানে ঠান্ডা, কুলিং মানে ঠান্ডা করা বা শীতলীকরণ, তাই তো? ইয়েস স্যার। তো একটা বস্তু যে ঠান্ডা হয় বা শীতল হয়, এটা একটা সূত্র মেনটেন করে বা একটা সূত্র মেনে চলে। এই সূত্রটা এট ফার্স্ট নিউটন আমাদের সামনে ইন্ট্রোডিউস করছে, এই জন্য তার নাম অনুসারে নিউটনস ল অফ কুলিং। ওকে, তো আসলে স্যার। কনসেপ্টটা কি আমরা এখানে পড়বো, তারপরে বিস্তারিতভাবে আমরা এটা আলোচনা করব। কনসেপ্ট হচ্ছে, একটা বস্তু, গরম বস্তু ঠান্ডা হয়, তাই না? যেমন আপনি কফি রেডি করছেন বা একটা খাবার রেডি করছেন, তো এটা আস্তে আস্তে ঠান্ডা হবে না? স্যার। নাকি সবসময় খাবার গরমই থাকে? গরম খাবার কি সবসময় গরম থাকে? স্যার, গরম খাবার স্যার ঠান্ডা হবে। হ্যাঁ। তো এই যে একটা ঠান্ডা হয়, একটা সূত্র মেনে চলে, কি সূত্র এদিকে একটু খেয়াল করেন। এই সূত্রটা আমরা সবাই জানি, বাট আমরা এখন এখানে জাস্ট নিউটন সাহেব একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে, সেটা আমরা বিস্তারিত ভাবে পড়বো। আচ্ছা, এদিকে ফিগারের দিকে খেয়াল করেন। সাপোজ একটা বস্তু, থিটা মানে কি বলেন তো? বস্তু। এ- এই এই বক্স দ্বারা বস্তু বোঝানো হচ্ছে। আর থিটা মানে কি? থিটা তাপমাত্রা। তাপমাত্রা। তাপমাত্রাকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। ভুলে গেছেন? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, থিটা বি মানে এই বস্তুটার তাপমাত্রা। ওকে। আর থিটা মানে তাপমাত্রা, এস মানে সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে কি? এই বস্তুর চারপাশের যে তাপমাত্রা, সেটা হলো অবস্থা। থিটা এস। ওকে, স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? জি। একটা বস্তুর তাপমাত্রা সেটা থিটা বি, আর বস্তুর চারপাশে সারাউন্ডিংস এর যে তাপমাত্রা সেটা থিটা এস। এই দুটা কথা কি বুঝছেন সবাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরলাম একটা বস্তুর তাপমাত্রা, বা আপনি কফি রেডি করছেন, বা একটা বস্তু কফি রেডি করছেন। এখন ধরলাম এই কফিটা হচ্ছে বস্তু, এবং ধরলাম কফির টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস ধরলাম আমি। ওকে। আর শীতের সময় আমাদের রুম টেম্পারেচার বা সারাউন্ডিং চারপাশের টেম্পারেচার কম থাকে না? জি স্যার থাকে। ধরলাম শীতের সময় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরলাম। আবার গরমের সময় যেমন এখন গরমের সময়, তাই তো? এখন টেম্পারেচার অনেক বেশি না? কত ধরলাম? আচ্ছা, একটু বেশি ধরতেছি, ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গরমের সময়। আর এই সারাউন্ডিংস বা চারিপাশের তাপমাত্রা কখন? শীতের সময়, তাই তো? তো শীতের সময় আপনি কফি রেডি করলে ও গরমের সময় কফি রেডি করলে মোটামুটি ধরলাম কফি টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস।
এখন প্রশ্ন হলো, এই কফি শীতের সময় দ্রুত ঠান্ডা হবে নাকি গরমের সময় দ্রুত ঠান্ডা হবে বলেন তো? স্যার আমার প্রশ্ন শীতের সময় বেশি ঠান্ডা হবে। আমার প্রশ্ন কি বুঝছেন সবাই? স্যার মনে করেন গরমেও তো অনেকে কফি খায়, তাই তো? শীতেও তো কফি খায়। এখন কফি রেডি করলে কফির যে টেম্পারেচার ওটা ঠিক থাকে, কিন্তু গরমের সময় পারিপার্শ্বিক টেম্পারেচার একরকম থাকে, না শীতের স্যার। সময় শীতের সময় পারিপার্শ্বিক টেম্পারেচার একরকম থাকে, তাই না? স্যার তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, শীতকালীন সময়ে আপনার কফিটা দ্রুত ঠান্ডা হবে নাকি গরমের সময়? তো একজন ঠান্ডার সময়। বলছে শীতকালীন সময়, সবাই কি একমত? শীতের সময় স্যার, শীতের সময়। শীতের সময় কফি দ্রুত ঠান্ডা হবে, সবাই একমত? স্যার আচ্ছা, কফি বাদ দিলাম, মনে করেন আপনার খাবার রেডি করে না, মনে করেন আপনার মা খাবার রেডি করছে, টেবিলে রাখছে। এখন শীতের সময় খাবারটা দ্রুত ঠান্ডা হয় নাকি গরমের সময় দ্রুত ঠান্ডা হয়? গরমের সময়। গরমের সময় খাবার দ্রুত ঠান্ডা হয়। কেন? ঠান্ডা। এত কনফিউশন হলো তো প্রবলেম। শীতের সময় তাড়াতাড়ি ঠান্ডা হবে, কারণ হচ্ছে শীতের সময় চারপাশের আবহাওয়া বেশি ঠান্ডা থাকে, গরম জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, এটা তো বুঝতেই পারতেছি আমরা। হ্যাঁ, আমার প্রশ্নটা সেটাই। অর্থাৎ শীতের সময় দ্রুত ঠান্ডা হবে, তাই তো একটা বস্তু? জি স্যার। আচ্ছা, এখানে কারণটা কি? কারণ হলো এই বস্তুর তাপমাত্রা আর ওই শীতকালীন যে পারিপার্শ্বিক তাপমাত্রা, এর পার্থক্য কত এখানে? 70। 70 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? স্যার। আর গরমের সময় এই যে তাপমাত্রার পার্থক্যটা, স্যার 40। তো আমরা কি বলতে পারি, এই যে এই বস্তুর সাথে তাপমাত্রার পার্থক্যটা যত বেশি হবে তত দ্রুত বস্তুটা ঠান্ডা হবে, এই কথাটা কি বলা যায়? জি স্যার বলা যায়। হ্যাঁ স্যার। তাপমাত্রা ঠান্ডা হওয়া মানে এই বস্তু তাপ হারাবে। তাপ হারাবে কেন? কারণ এর থেকে পারিপার্শ্বিক তাপমাত্রাটা কম। তো এই ঠান্ডা কম স্যার। তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে, এই বস্তুটা তত দ্রুত তাপ হারাবে, এই কথা কি আমরা বলতে পারি? স্যার। এই কথাটাই সায়েন্টিস্ট নিউটন প্রকাশ করছে, বা তিনি এট ফার্স্ট এই কথাটা বলছে, এই জন্য তার নাম অনুসারে নিউটনস ল অফ কুলিং। তাহলে প্রত্যেকটা ল এর আগে স্টেটমেন্ট থাকে। স্টেটমেন্ট মানে লটাকে কথাই বলা হয়। এখানে আমি ফিগারের মাধ্যমে লটাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা এখানে সূত্রটা পড়বো আর কি, অ্যাকচুয়াল সূত্রটা। তো সূত্রের প্রথমে যেটা বলা হয়, কথায় যেটা বলা হয়, এটাকে বলা হয় স্টেটমেন্ট। কি বলা হয়? স্টেটমেন্ট। স্টেটমেন্ট বা বিবৃতি, বাংলায় বলা হয় বিবৃতি। বিবৃতি মানে কোন একটা ঘটনাটাকে যখন আমরা কথায় বলি, এটাকে বলা হয় বিবৃতি। তো এখানে এই যে কথায় যে সূত্রটা আমি লিখছি, এটা হচ্ছে এই সূত্রের স্টেটমেন্ট। কথা বুঝছেন? মানে এক্সামে যদি দেওয়া হয় যে রাইট ডাউন দ্য স্টেটমেন্ট অফ নিউটনস ল অফ কুলিং, তখন কি লিখতে হবে আপনাকে? এই সূত্রটাকে কথায় স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। এই কথাটা লিখতে হবে। আর যদি বলে এক্সপ্লেইন দ্য নিউটনস ল অফ কুলিং, তখন এই ফিগার দিয়ে, এই যে ম্যাথমেটিক্যাল কথাবার্তা একটু পরে আমরা যেটা আলোচনা করব, ফিগার প্লাস এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন, এগুলো হচ্ছে এক্সপ্লানেশন। আর এই কথাটা হচ্ছে স্টেটমেন্ট। ওকে? জি স্যার। স্টেটমেন্টটা তাহলে কি বলা হচ্ছে দেখেন, দ্য রেট অফ ফল অফ হিট। রেট মানে কি? হার। ফল মানে কি? কমা। কি কমা? তাপ কমা। তাপ কমার হার। দ্য রেট অফ ফল অফ হিট। হিট মানে কি বলেন তো? তাপ। ফল মানে কি? কমা বা পতিত হওয়া। কমানো। রেট মানে পরিমাণ। হার। হার। ও হার, সরি হার। তাহলে এই কথার বাংলা কি দাঁড়ায়? তাপের হার। তাপের হার কমা। তাপ কমার হার, ঠান্ডা হওয়ার হার, শীতল হওয়ার হার, একই কথা। কথা বুঝছেন? ইয়েস স্যার। তাপ কমার হার কার? অফ এ বডি, একটা বস্তুর তাপ কমার হার ডিরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি সমানুপাতিক। কার সমানুপাতিক? কি বলছিলাম আমরা? ওই বস্তু এবং তার পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, তাই না? ইয়েস স্যার। আমরা কি দেখলাম? এই বস্তুর তাপ হারাবে, অর্থাৎ এই বস্তু তাপ হারানোর হার এই বস্তু এবং তার পারিপার্শ্বিক যে তাপমাত্রা, এর পার্থক্যের সমানুপাতিক না? সমানুপাতিক মানে কি? এই পার্থক্য যত বেশি হবে, তাপটা তত দ্রুত হারাবে, তাই না? আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি বাংলায় কি বলতে পারি, কোন একটা বস্তুর
তাপ হারানোর হার ওই বস্তু তার পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এটা কি বাংলায় বলতে পারি? স্যার বলতে হ্যাঁ পারি। স্যার। ওইটাই ইংলিশে যেটা বলা হচ্ছে এটাই সূত্র। সমানুপাতিক মানে কি বলেন তো? মানে এই পার্থক্যটা যদি বেশি হয় তাহলে তাপটাও দ্রুত হারাবে। যেমন এখানে পার্থক্য কম, পার্থক্য কম হলে আমরা কি দেখলাম? এখানে পার্থক্যটা কত? 40°C। পার্থক্য কম হলে আমরা কি দেখলাম? গরমের সময় খাবারটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তাই না? জি স্যার। এই কথাটাই এখানে লেখা আছে যে the rate of fall of heat of a body, একটা বস্তুর তাপ হারানোর হার is directly proportional, সরাসরি সমানুপাতিক। কার সমানুপাতিক? the temperature difference between the body and its surroundings, ওই বস্তু এবং তার পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে নিউটনস ল অফ কুলিং এর কথা যেটা লেখা আছে, কথাটা বুঝছেন সবাই? জি স্যার। যে কোনো একটা বস্তুর তাপ হারানোর হার ওই বস্তুর এবং তার পারিপার্শ্বিক যে টেম্পারেচার পার্থক্য আছে এই পার্থক্যটার সমানুপাতিক। এখন এই কথাটা আমরা ম্যাথমেটিক্যালি লিখবো। ম্যাথমেটিক্স ইজ ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। আমি এর আগেও ক্লাসে বলছি না, ম্যাথমেটিক্স এক ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ, তাই না? এই পুরো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো। কেন লিখলাম বা কিভাবে লিখলাম? আচ্ছা, রেট অফ ফল অফ হিট, এই কথাটা আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? হিটকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। সব ভুলে গেছেন, এই চ্যাপ্টার আবার প্রথম থেকে শুরু করবো এরকম যদি বলেন। হিটকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার থিটা। কিউ দ্বারা স্যার। আর টেম্পারেচারকে? স্যার টি অথবা থিটা। টেম্পারেচারকে প্রকাশ করা হয় টি অথবা থেটা। আর তাপকে কি তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। কিউ। কিউ দ্বারা। একেবারে এই চ্যাপ্টারে প্রথমে এই কথাটা বলা আছে। তাহলে আমি কি চাচ্ছি? এই কথাটা ম্যাথমেটিক্যালি লিখবো। তাহলে কিভাবে লিখতে পারি? আচ্ছা, হিট, এখন যদি আমি স্মল অ্যামাউন্ট অফ হিট ধরি তাহলে ডি কিউ লিখতে পারি। আর রেট মানে কি বলেন তো? রেট মানে হার। কোনো হ্যাঁ। কিছুকে যখন সময় দ্বারা ভাগ দেওয়া হয় তখন সেটা হার বের হয়, তাই না? যেমন আপনাকে যদি বলা হয় আপনার মান্থলি ইনকাম কত, তখন কি করতে হবে? আপনার ইনকামকে 30 দিন দ্বারা ভাগ দিতে হবে না? আপনার ইনকামকে সময় দ্বারা ভাগ দিলাম, তাই তো? ইয়েস স্যার। যদি বলি ঘন্টায় আপনার ইনকাম কত, তাহলে কি করবেন? আপনার ইনকামকে ঘন্টা বা সময় দ্বারা ভাগ দিতে হবে না? ইয়েস স্যার। অর্থাৎ যখনই কোনো কিছু হার বের করা হয় তখনই ওই ওই বিষয়টাকে কি করতে হয়? সময় দ্বারা ভাগ দিতে হয়, তাই না? তাহলে দেখেন ডি কিউ মানে তাপ আর ডিটি মানে সময়। অর্থাৎ তাপকে আমরা সময় দ্বারা ভাগ দিলাম, তাহলে এটা আমরা কি বলতে পারি? যে তাপের সাথে সাথে সময়ের সাথে সাথে তাপের পরিবর্তন, তাই না? বলতে পারি না আমরা এটা? সময়ের সাথে তাপের পরিবর্তনের হার বলা যায় এই কথাটাকে। হ্যাঁ স্যার। আর এর সামনে মাইনাস দেওয়া, তার মানে কি সময়ের সাথে সাথে তাপটা কমতেছে। অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলতে পারি তাপ কমার হার, আর ইংলিশে বলতে পারি রেট অফ ফল অফ হিট। রেট অফ। কথা কি বুঝতেছেন? অর্থাৎ এই কথাটাকে আমি কি করলাম? ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। এই কথাটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতেছি। এই কথাটাকে যে ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম, বুঝছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে এটা লেখা যায়। এরপরে কি বলা হয়েছে? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল চিহ্ন যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এভাবে লিখতে হয় না? প্রপোর্শনাল চিহ্ন এভাবে লিখতে হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত
এই কথাটাকে যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এই পর্যন্ত লেখা যায়। এখন কার প্রপোর্শনাল? টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড ইটস সারাউন্ডিংস। এখন বডির টেম্পারেচার যদি থিটা বি হয়, সারাউন্ডিংস এর টেম্পারেচার যদি থিটা এস হয়, তাহলে থিটা বি মাইনাস থিটা এস, এটাকে আমরা কি লিখতে পারি? থিটা বি মাইনাস থিটা এস, এটাকে যদি আমি বাংলায় বলি কি বলবো? স্যার এটা বস্তু তাপমাত্রা মাইনাস সারাউন্ডিং মানে আশেপাশের তাপমাত্রা থেকে মাইনাস আর কি। মাইনাস এভাবে বলা যায়, আবার আরো সুন্দরভাবে বলা যায় না যে একটা বস্তু এবং তার সারাউন্ডিংস এর তাপমাত্রা পার্থক্য বলা যায়? জি স্যার। আর এই কথাটা কি ইংলিশে বলা যায় এভাবে যে দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড ইটস সারাউন্ডিংস? জি স্যার। অর্থাৎ দেখেন, দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড ইটস সারাউন্ডিংস, এই কথাটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এটা লেখা যায় না? না বুঝেন নাই? জি স্যার বুঝছি। আর একটু আগে আমরা আলোচনা করলাম যে দ্য রেট অফ ফল অফ হিট অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এইটা। দ্যাট মিনস এই পুরো ইংলিশ কথাটা, এই পুরো ইংলিশ কথাটাকে আমি ম্যাথমেটিক্যালি লিখলে এভাবে লিখতে পারি। বুঝছেন না বোঝেন নাই বলেন? বুঝতে পারছি স্যার। স্যার এই যে ডিকিউ বাই ডিটি এটা কি আরেকবার বলবেন? হ্যাঁ, তো একটু যে আগে আমি প্রথমটা রেট অফ বলছিলাম ফল অফ তখন হিট। বলতে হতো আপনাকে। ডিকিউ মানে কি? স্যার কিউ হচ্ছে তাপ তাপ আচ্ছা, মনে আর করেন আপনার ডিটা ইনকামকে ধরলাম আই, আর জি নিচে স্যার। দিলাম সময়, তাহলে বলেন তো এটাকে কি বলবো আমরা? কোনো কিছুকে যখন সময় দ্বারা ভাগ দেওয়া হয় সেটা কি বের হয়? মনে করেন আপনার ইনকাম 50,000 পার ডে, তার মানে আপনি কি বলবেন যে প্রতিদিন ইনকামের হার বলা যায়? জি স্যার। এখন সেটা যদি মাস দ্বারা ভাগ দেই তাহলে মান্থলি ইনকাম হার বলা যায় না? জি স্যার। অর্থাৎ কোনো কিছু রেট বা হার যখন বের করতে হয় তখন ওটা কি করতে হয়? সময় দ্বারা ভাগ দিতে হয়, তাই তো? জি আর উপরে আছে কিউ, মানে কিউ মানে কি? স্যার, তাপ তাপমাত্রা। উপরে থাকলো কিউ তাপ আর নিচে থাকলো সময়। তাহলে আমি এটাকে কি বলতে পারি যে সময়ের সাথে সাথে তাপের পরিবর্তন বলা যায় না, বা সময়ের সাথে সাথে তাপ পরিবর্তনের হার। জি স্যার। আর আপনার ইনকাম সামনে মাইনাস দিলাম, তার মানে কি আপনার ইনকামটা আস্তে আস্তে কমতেছে, তাই তো? কমে যাচ্ছে। জি তো স্যার। এখানে সামনে মাইনাস দেওয়া মানে ডিকিউ বাই ডিটি, মানে সময়ের সাথে সাথে তাপের পরিবর্তনের হার, আর সামনে মাইনাস দেওয়া মানে সময়ের সাথে সাথে তাপটা কমতেছে। দ্যাট মিনস এটাকে বলতে পারি সময়ের সাথে তাপ কমার হার। সময়ের সাথে, তাপ কমার হার। জি স্যার। আর নিচে সময় আর উপরে তাপ, তাহলে সময়ের সাথে সাথে তাপ কি হচ্ছে মাইনাস সামনে, সময়ের সাথে সাথে তাপ কমার হার। এটা কি ম্যাথমেটিক্যালি লেখা আছে? এখানে কি লেখা আছে ম্যাথমেটিক্যালি? দ্য রেট অফ ফল অফ হিট। বুঝছেন? ইয়েস স্যার। তাহলে পুরো কথাটা আরেকবার পড়েন এবং ওই পুরো কথাটা রেসপেক্টে যে ম্যাথমেটিক্যাল আমরা ফর্ম লিখছি ওটা একটু মিলিয়ে দেন। আচ্ছা, বুঝছেন সবাই? জি স্যার জি স্যার। বুঝছি। তাহলে বলেন তো, একটু রিপিট করি, এই কথাটাকে আমরা কি বলবো নিউটনস ল অফ কুলিং এর? কি বললাম? এই স্টেটমেন্ট। স্টেটমেন্ট। অর্থাৎ এই যে কথাই লিখছি এটা হচ্ছে দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ নিউটনস ল অফ কুলিং। আচ্ছা, আর এই যে ম্যাথমেটিক্যাল
এবং এই যে ফিগার ড্র করব, এগুলোকে বলতেছি আমরা কি এক্সপ্লানেশন। ওকে, অর্থাৎ এক্সপ্লানেশনটা শুরু হয়েছে এখান থেকে। অর্থাৎ এই যে সূত্রটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম, এই ফিগারের সাহায্য নিলাম, আরো যে বিষয়গুলো আমরা আলোচনা করবো এগুলো কি এক্সপ্লানেশন। ওকে, ইয়েস স্যার। অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা এখন এক্সপ্লেন করব, আরো বিভিন্ন বিষয় এখানে ইনক্লুড করব বা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করব। আচ্ছা, এখন এই লাইন থেকে এই লাইন দেখেন তো, বুঝছেন কি করা হয়েছে? এখানে প্রপোর্শনাল চিহ্ন পরিবর্তে ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, বুঝছেন? স্যার দ্বিতীয় লাইন স্যার একটু বুঝাই দিন আবার। আপনারা কি প্রপোর্শন চিহ্ন কখনো দেখছেন? জি স্যার দেখছি। এই প্রপোর্শন চিহ্ন পরে আমরা কি লিখি? ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট দেই না? ইকুয়াল দেওয়ার পরে স্যার ইকুয়াল, স্যার এখানে কি স্যার সবসময় কে বসাবো? মানে কে দ্বারা কনস্ট্যান্ট বোঝানো হয়েছে, অন্যান্য সময় অন্য বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট থাকতে পারে, বাট এই লাইন থেকে এই লাইন ইকুয়েশন দিছি আর কে মানে কনস্ট্যান্ট। ওকে, ওকে স্যার। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, আপনারা মানে ইভিনিং ব্যস্ত, ম্যাথমেটিক্সে খুব দুর্বল আর কি। এখন দেখেন এই এখান থেকে শুরু করে এখানে ম্যাথমেটিক্যালি বিভিন্ন টার্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাইছি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিউটনস ল অফ কুলিং। অর্থাৎ এই যে নিউটনস ল অফ কুলিং আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, এটা শুরু করছিলাম কোথা থেকে? অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এটাও নিউটনস ল অফ কুলিং এর ম্যাথমেটিক্যাল ফর্ম। এখান থেকে আমরা বেশ কিছু লাইন সামনে অগ্রসর হওয়ার পরে ফাইনালি এই ম্যাথমেটিক্যাল ফর্মটা বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এখন ওই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, এটা আপনাদের মানে ডিটেইলস এখন যদি আমি বুঝাইতে যাই, অনেক মানে আপনারা ম্যাক্সিমামই জিনিসগুলো বুঝতেছেন না, ম্যাথমেটিক্যাল আমরা খুব দুর্বল। তো যাই হোক, ওখান থেকে শুরু করে এই লাইন ফাইনাল লাইনটা বোঝার চেষ্টা করেন, এর আলোকে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমরা এগুলো সলভ করবো। অর্থাৎ আপনাদের মোটামুটি এক্সামে যদি আসে তখন নিউটনস ল অফ কুলিংটা লেখেন, অর্থাৎ নিউটনস ল অফ কুলিংটাই শুধু লিখতে আসবে। এই ম্যাথমেটিক্যালি যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো যদিও বুঝার জন্য, তারপরও ফাইনাল ইকুয়েশনটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা এদিকে খেয়াল করেন, তাহলে আমরা আলোচনা করতেছি কি নিউটনস ল অফ কুলিং। ওকে, আর এই যে এইটা কি, এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর স্টেটমেন্ট, আর এই যে ম্যাথমেটিক্যাল এগুলো হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। বাট ফাইনাল যে ইকুয়েশনটা পাইছি আমরা, এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর ম্যাথমেটিক্যাল ফর্ম। ইকুয়েশনটা কি? নিউটনস ল অফ কুলিং এর, বলেন, ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল ফর্ম। ম্যাথমেটিক্যাল ফর্ম। এই ম্যাথমেটিক্যাল ফর্মটা আমাদের কাজে লাগবে, এই জন্য এই ম্যাথমেটিক্যাল শুধু এই ফর্মটা নিয়ে আমরা আলোচনা করবো। বাকি কিভাবে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা পাইলাম এটা এ টু জেড এখানে আলোচনা করা আছে। তবে যেটা বললাম আপনাদেরকে, যে এই আলোচনাটা আপনি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলেও এটা এক্সামের জন্য আসবে না আর কি। অর্থাৎ নিউটনস ল অফ কুলিং ওই শুরু থেকে এই লাইন পর্যন্ত কিভাবে আসলাম এটা বোঝার জন্য এ টু জেড লেকচার শিটে দেওয়া আছে। বাট এই যে ফাইনাল যে ইকুয়েশন, এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব, এবং এই ফাইনাল ইকুয়েশন থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা এটা খুব ইম্পর্টেন্ট। এবং ফাইনাল ইকুয়েশনে আমরা দেখতেছি পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম, তাই না? এই ম্যাথমেটিক্যাল টার্মের কোনটার মানে কি এটা বুঝতে পারলে আমরা মোটামুটি ম্যাথ গুলো সলভ করতে পারবো। আচ্ছা তাহলে ফাইনালি আমি কিন্তু আবারও বলতেছি, এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর ম্যাথমেটিক্যাল ফর্ম, যেটা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেওয়া আছে, ওটা সলভ করতে গিয়ে কাজে লাগবে। আচ্ছা এখানে ইকুয়েশনের পরিচয়টা খেয়াল করেন। সাপোজ আপনি কফি রেডি করছেন, ধরলাম কফির টেম্পারেচার 80°C আমি ধরলাম। আচ্ছা এখন স্টপ ওয়াচ দেখছেন আপনারা সবাই? জি স্যার জি স্যার। দেখছি স্যার। দেখছেন স্টপ ওয়াচ? জি স্যার।
আচ্ছা, স্টপ ওয়াচ যখন অন করেন প্রথমে কি দেখায়? স্যার টাইমার মানে 000 তো। হ্যাঁ, টাইম 00 দেখায়। তো যখন টাইম 00 দেখায়, অর্থাৎ থিটা মানে কি বলেন তো? টেম্পারেচার, তাই তো? টেম্পারেচার। এখানে নিচে শূন্য দিলাম, তার মানে যখন টাইমটা শূন্য তখন যে টেম্পারেচার সেটা হলো থিটা নট। এখানে থিটা নিচে 0 দেওয়া মানে এটা কি থিটা নট। নট। আপনাকে বলা হলো আপনি কফি রেডি করলেন, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই কনসেপ্ট। আপনি কফি রেডি করলেন একেবারে প্রথমে যে টেম্পারেচারটা বা স্টপ ওয়াচ অন করলেন প্রথমেই কি দেখাবে? 0। অর্থাৎ একেবারে শুরুতে যে টেম্পারেচার সেটাকে আমরা কি বলবো? থিটা নট। সেটাকে কি বলবো? থিটা নট। থিটা নট। এরপরে আপনাকে বলা হলো আপনার সারাউন্ডিংস বা আপনার রুম। যেমন আপনি কফি রেডি করছেন, আপনার রুমের যে টেম্পারেচার সেটাই সারাউন্ডিংস এর টেম্পারেচার না? সারাউন্ডিংস মানে বুঝছেন পারিপার্শ্বিক অবস্থা, আপনার চারপাশে কি টেম্পারেচার। এখন আপনার যদি বলে আপনার চারপাশে কি টেম্পারেচার, এখন তখন কি বলবেন? আপনার রুমের যে টেম্পারেচার সেটাই তো সারাউন্ডিংস এর টেম্পারেচার, তাই না? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তো আপনাকে বলা আপনার রুম টেম্পারেচার বা সারাউন্ডিংস এর টেম্পারেচার 25°C। সেটাই কিভাবে লিখবেন? তাহলে থিটা মানে টেম্পারেচার, আর এখানে লিখবেন এস, কত ডিগ্রি বললাম? 25°C বা 25°C। তাহলে থিটা নট আর থিটা এস, বুঝছেন? ইয়েস স্যার। থিটা নট মানে কি? কোনো একটা বস্তুর একেবারে শুরুতে যে টেম্পারেচার সেটা থিটা নট, আর থিটা এস মানে সারাউন্ডিং। পারিপার্শ্বিক বা সারাউন্ডিংস বা পারিপার্শ্বিক। রুমের যে টেম্পারেচার সেটা হলো থিটা এস। এই দুটো কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন তো 5 মিনিট পরে, আপনাকে বলা হলো 5 মিনিট পরে মানে টি সময় পরে। টি মানে কি? টাইম। টাইম। বলা হলো 5 মিনিট পরে বা একটা নির্দিষ্ট সময় পরে কফির টেম্পারেচার কি এরকমই থাকবে? না স্যার, কমবে না? কমতে শুরু তো হ্যাঁ করবে স্যার। স্যার। হ্যাঁ। তো ধরলাম 5 মিনিট পরে এই বস্তুর টেম্পারেচার কমে হলো 70°C। ধরলাম আর কি। এই 70°C হলো থিটা বি। থিটা বি মানে বস্তুর টেম্পারেচার, আর ব্র্যাকেটে টি দিলাম মানে টি সময় পরে বস্তুর টেম্পারেচার ইকুয়াল 70°C। এখানে তিনটা কথা বোঝার চেষ্টা করেন। একটা হলো থিটা নট, একেবারে শুরুতে যে টেম্পারেচার, থিটা এস সারাউন্ডিংস এর সারাউন্ডিং। টেম্পারেচার, আর একটা নির্দিষ্ট সময়, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, যে কোনো সময় হতে পারে, ওই জন্য শুধু টি লিখছি এখানে। অর্থাৎ টি সময় পরে ওই বস্তুর যে টেম্পারেচারটা হবে সেটা হলো থিটা বি ব্র্যাকেটে টি। আপনাকে বলা হলো 5 মিনিট পরে বস্তুর টেম্পারেচার হয়েছে 70°C, তাহলে এই থিটা বি টি মানে কি? একটা নির্দিষ্ট সময় পরে বস্তুর যে টেম্পারেচার। কথা বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে জি পারছি। স্যার। তাহলে ইকুয়েশনের দিকে তাকান। ইকুয়েশনে থিটা এস মানে কি? স্যার থিটা সারাউন্ডিং। মানে সারাউন্ডিংস এর টেম্পারেচার, তাই তো? জি স্যার। থিটা নট মানে বস্তুর শুরুতে যে তাপমাত্রা থাকে। বস্তুর শুরুতে যে তাপমাত্রা। অনেক ধন্যবাদ। আর থিটা বি ব্র্যাকেটে টি মানে এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর। পরে যে টি তাপমাত্রা আর কি। সময় পরে বস্তুর যে টেম্পারেচার। ওকে, এখন বলা হলো 5 মিনিট, তাহলে এই যে টি দেখতেছেন না, হুম। এই টি এর মান হবে তখন কত? 5 মিনিট। ওকে, আর টি মানে টাইম আর কে মানে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান দেওয়া থাকবে বা বের করতে হতে হবে। আর ই হলো এক্সপোনেনশিয়াল, মানে এটা এক ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম। যেমন লগ এক ধরনের, লগ এর ম্যাথ করছেন না, ক্যালকুলেটরে দেখবেন ই লেখা আছে ই। এই ই হচ্ছে এটা। অর্থাৎ এই ইকুয়েশনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝছেন? এই হ্যাঁ স্যার। ইকুয়েশনের বিভিন্ন টার্মের ব্যাখ্যাটা বুঝছেন? অর্থাৎ একটু পরে যখন ম্যাথ করতে দেওয়া হবে তখন আপনার এই ইকুয়েশনটা কাজে লাগবে। আর এইভাবে আপনার কনসেপ্টটা দাঁড় করাতে হবে যে থিটা নট এর মানটা কি, থিটা এস এর মানটা কি। এখন আপনাকে কোনো ম্যাথে এদের থিটা এস এর মান দেওয়া থাকলো, থিটা নট এর মান দেওয়া থাকলো, থিটা বি টি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তখন আপনাকে কে এর মান বের করতে বলা হলো। এটা হচ্ছে ম্যাথমেটিক্স। একটু পরে দেখবেন যে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। আবার কোনো ম্যাথে কে এর মান দেওয়া আছে, 5 মিনিট বা 10 মিনিট পর টি এর মান দেওয়া আছে, থিটা এস এর মান দেওয়া আছে, এটা আপনাকে বের করতে হবে।
তাহলে এই সূত্র কাজে লাগিয়ে বের করতে পারবেন না? আচ্ছা, এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখন সলভ করবো, এদিকে খেয়াল করো। তাহলে নিউটনস ল অফ কুলিং, এটা তার কথা, আর এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ, আর এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এই ফাইনাল ইকুয়েশনটা আমরা বুঝলাম এবং এর সাহায্যে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমি একটু কর্নারে লিখে রাখি। ফাইনাল ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? থিটা বি, আপনি চাইলে শুধু থিটা বি লিখতে পারেন, আর এখানে ব্র্যাকেটে টি ইকুয়াল থিটা এস প্লাস থিটা নট মাইনাস থিটা এস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। আচ্ছা, এটা হলো আমাদের মেইন সূত্র। এখন আমরা প্রবলেমে যাই। দেখেন এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন সবাই? প্রবলেম 4। একটু কথাবার্তা বলেন, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এই প্রবলেমটা জি আমরা স্যার। সলভ করব কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে, ওকে? স্যার আচ্ছা, কি বলা হয়েছে প্রবলেম? পড়েন প্রবলেমটা, সবাই একটু ভালো করে পড়েন। স্যার একটা টাইমে স্যার কফির টেম্পারেচার ছিল স্যার 180 আচ্ছা আচ্ছা, ডিগ্রি পড়েন ফারেনহাইট। পড়েন, সবাই একটু পড়েন, আমি পরে আসতেছি। আচ্ছা, সবাই পড়ছেন? হ্যাঁ স্যার। জি স্যার, পড়ছি। আচ্ছা, আর ম্যাথ সলভ করার ক্ষেত্রে আপনাদের কি বলছিলাম? লিখবেন গিভেন দ্যাট কি কি দেওয়া আছে, তাই তো? আমাদের এখানে কিউ নট এর মান দেওয়া আছে, কিউ এস এর দেওয়া আছে, টি দেওয়া আছে, আর কিউ বি টি এরও দেওয়া আছে। কি এর মান বের আচ্ছা, করতে হবে আসতেছি বলুন? একটু। গিভেন দ্যাট, আচ্ছা, এট দ্য ইনিশিয়াল টাইম, মানে একেবারে শুরুর সময় বা একটা টাইম যখন শুরু, টেম্পারেচার অফ কফি ইজ এত ডিগ্রি ফারেনহাইট, এটা কার মান? স্যার কফির এই কিউ নট। ইকুয়েশন, এইখানে কিউ নট। ইকুয়েশন ও কিউ নটের মান। কিউ নট বলতেছেন কেন? থিটা, থিটা নট। কিউ আর থিটা নট, থিটাই তো থিটা নট, পার্থক্য বুঝতেছেন না আপনারা। থিটা নট, কি লিখতে হবে এখানে? থিটা নট। থিটা নট কত লিখবো? থিটা নট মানে গিভেন দ্যাট থিটা নট কত? তো 180 180 ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি ফারেনহাইট। বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। যে বুঝতেছেন না একটু বলবেন যে স্যার বুঝতেছি না। তারপর কি কি লেখা আছে? এন্ড দ্য রুম টেম্পারেচার ইজ এত, তাহলে এটা কার মান? এটা থিটা এস। থিটা এস। তাহলে কি লিখবো? থিটা এস ইকুয়াল 76 ডিগ্রি ফারেনহাইট। বুঝছেন না বোঝেন নাই? বুঝতে পারছি স্যার। বুঝছেন? ইয়েস স্যার। আফটার 5 মিনিটস, 5 মিনিট, এটা কার মান? টি এর মান। টি এর মান, অর্থাৎ টি ইকুয়াল 5 মিনিট। বুঝছেন? ইয়েস স্যার। 5 মিনিট পরে দ্য টেম্পারেচার অফ কফি ইজ 168 ডিগ্রি ফারেনহাইট, এটা কার মান? থিটা বি টি এর মান। বি। থিটা বি। এই টি মানে ব্র্যাকেটে জাস্ট বোঝানোর জন্য টিটা লেখা হয়েছে, এখানে টি যদি না লেখেন কোনো প্রবলেম নাই। ব্র্যাকেটে কি লেখা জাস্ট বোঝানোর জন্য, বুঝছেন? হ্যাঁ স্যার। তো থিটা বি টি এর মান এইটা, ওকে? এখন কি বলা হয়েছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, ওই কনস্ট্যান্টের মানটা আপনাকে বের করতে হবে।
তাহলে কি করবেন, এই যে ইকুয়েশনে যান, আর উই নো দ্যাট, কি জানেন আপনি, আমরা জানি এই সূত্রটা। এখন এই সূত্রে থিটা নট এর জায়গায় থিটা নট এর মান বসান, থিটা এস এর জায়গায় থিটা এস এর মান বসান, বুঝছেন? থিটা বিটি এর জায়গায় থিটা বিটি এর মান বসাবেন, এই যে টি এর জায়গায় 5 মিনিট বসাবেন, বসায় এই যে কে এর মানটা আপনার ক্যালকুলেট করে বের করতে হবে, কথা বুঝছেন? ইয়েস স্যার। তাহলে এটা কিভাবে সলভ করতে, বুঝছেন? মানে কিভাবে সলভ করতে পারে সেটা বোঝেন, তারপর বাসায় ট্রাই করবেন, না পারলে আমি আসি, কিন্তু কিভাবে সলভ করতে হবে ক্লিয়ার? এটা কি স্যার সলভ করবো এখন? না আমি সলভ করবো না, আপনি কিভাবে সলভ করতে হবে বুঝছেন? জি স্যার, বুঝতে হ্যাঁ স্যার পারছি। বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো ক্লাসের পর আপনি ম্যাথ নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন, ট্রাই করবেন এই কে এর মান বের করা, অ্যান্সার দিয়ে দেওয়া আছে এখানে, স্যার চেষ্টা করবেন, না পারলে দেন আমি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করবো, কিন্তু কিভাবে সলভ করতে হবে ক্লিয়ার? স্যার ই হ্যাঁ এর স্যার। মান, স্যার ই, কার মান? স্যার ই এই পাশে স্যার যে ই সূত্র এর মান, ই এর কোনো মান না, যেমন লগ লন প্লাস মাইনাস, নাম শুনছেন কখনো? ক্যালকুলেটরে একটা চিহ্ন আছে দেখবেন, ই, দেখছেন কখনো ক্যালকুলেটরে? জি স্যার দেখছি। হ্যাঁ, তো সেই জায়গায় ই, যেখানে আমরা ই দরকার হবে সেখানে ই লিখবেন, বা ই, ই দিয়ে কখনো কোনো ম্যাথ করেন নাই? না স্যার। বাকিরা কখনো ই দেখছেন? জি স্যার দেখছি স্যার। হ্যাঁ, যে পারবেন স্যার এটা সলভ করবেন, এই কে এর মান বের করতে হবে। স্যার লগের ইনভার্স করলেই তো ই হয় স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ লনের ইনভার্স করলে। হ্যাঁ, মনে করেন আপনার এখানে আছে 5, এখানে আছে e⁻k, এখন এই ই কে এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে জাস্ট কে থাকলে এই পাশে, এই পাশে লগ ই বা লন 5 হয়ে যাবে, বা লন, নাম শুনছেন লন? ক্যালকুলেটরে লন লেখা আছে না? মনে কর লন 10 ইকুয়াল 5, তাহলে লন যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 10 ইকুয়াল e⁻5, এই লন এই পাশ থেকে এই পাশে গেলে ই হয়ে যায়, আবার ই এই পাশ থেকে এই পাশে গেলে লন হয়ে যায়, কথা বুঝছেন? তো এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান পাবেন, মান পাই ই, এখন কি করবেন, এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবেন, তাহলে লন দিয়ে দিবেন, তাহলে এই জিনিসটা নিচে নেমে আসবে, এখান থেকে কে এর মান বের করবেন। অনেকে পারবেন, যারা পারবেন একজন আরেকজনের সাথে শেয়ার করে ওটা কাজ, এটা ম্যাথটা সলভ করার চেষ্টা করবেন বাসায়। আচ্ছা, এবার প্রবলেম 5 দেখেন, পড়েন প্রবলেম 5টা পড়েন। স্যার এটা অ্যান্সার কি পেতে পারি স্যার? কোনটা অ্যান্সার? সেই যে এই যে প্রবলেম নাম্বার 4 স্যার। আপনি আছেন কোথায়, লেখা অ্যান্সার আছে? তো দেয়াই ও আছে। স্যার, স্যার ঠিক আছে স্যার, অ্যান্সার তো বেরোচ্ছে 0.02452204 স্যার। হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। যে পারবেন না ওই যে ওরা, ওই ছেলের কাছ থেকে বুঝে নেবেন আপনারা, ওকে? প্রবলেম 5 দেখেন, প্রবলেম 5 দেখতে পাচ্ছেন? প্রবলেম 5, জি স্যার, দেখা যায়। হ্যাঁ পড়েন, সবাই একটু পড়েন, তারপরে আমি আসতেছি। আচ্ছা, পড়ছেন সবাই? হ্যাঁ স্যার। তাহলে দেখেন, মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার।
আপনি কি বুঝতেছেন ম্যাথের কিছু? জি স্যার। আচ্ছা বলেন তো, এট দ্য ইনিশিয়াল টাইম টেম্পারেচার অফ ওয়াটার ইজ এত, তাহলে গিভেন দ্যাট এটা কার মান লিখবো আমরা? এটা স্যার থিটা বি এর। থিটা বি। তাহলে এতক্ষণ কি পড়ানো হলো বলেন? স্যার ইনিশিয়াল টাইম থিটা জিরো স্যার, থিটা নট এর মান। হ্যাঁ, থিটা থিটা নট। নটের মান হবে। এটা হচ্ছে থিটা নট এর মান, বুঝছেন? জি স্যার। থিটা নট। তারপর কি বলা হয়েছে? আফটার 10 মিনিট, এটা কার মান? এইটা থিটা বি এর। থিটা বি এর টি মান। এর মান স্যার, থিটা বি টি এর 10 মান মিনিট এটা হলো এর টি। মান। অনলি। 10 মিনিট এটা হলো টি। আর 10 মিনিট পরে হাউ মাচ উড বি দ্য টেম্পারেচার, মানে কি বলা হয়েছে? 10 মিনিট পরে টেম্পারেচার কত হবে, তার মানে কি বের করতে বলা হয়েছে আপনাকে? জি থিটা বি বের করতে হবে। থিটা বি ব্র্যাকেটে টি, বা দিলে হবে না দিলে প্রবলেম নাই, এটা বের করতে বলা হয়েছে। হট। আর কি দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে, এন্ড দ্য সারাউন্ডিং টেম্পারেচার, এটা কার মান? এটা থিটা এস। থিটা এস। আর বুঝছেন, এই যে থিটা এস, থিটা নট, থিটা এস, কে এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, কার মান বের করতে হবে? থিটা বি এর মান। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখনই সলভ করার দরকার নেই, কিভাবে সলভ করতে হবে সেটা বুঝেন। এরপরে একদিন লাগুক, 2 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, 1 সপ্তাহ ধরে চেষ্টা করেন, কিন্তু কিভাবে সলভ করতে হবে ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, সিমিলারলি এই যে প্রবলেম 4 এর আমরা তো এ সলভ করলাম, বি সলভ করবেন কিভাবে? বি হলো, তাহলে এই প্রবলেম 4 এর যে ইনফরমেশন গুলো আছে সবই কাজে লাগবে, অর্থাৎ এই প্রবলেম 4 এ সলভ করতে গিয়েও এই জিনিসগুলো কাজে লাগবে, আবার বি সলভ করতে গিয়েও এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে বি সলভ করতে গিয়েও, তাহলে এটা কার মান? থিটা নট, রুম টেম্পারেচার, এটা থিটা এস। তারপর বলা হচ্ছে হাউ লং উইল ইট টেক ফর দ্য কফি টু রিচ এ সার্ভিং টেম্পারেচার এত, কত সময় পরে কফির টেম্পারেচার এত ফারেনহাইট হবে। দ্বিতীয় নম্বর ম্যাথের ক্ষেত্রে খেয়াল করেন, কত সময় পরে, তার মানে কার মান বের করতে বলেছে? টি এর মান। আচ্ছা, কত সময় পরে কফিটা এত টেম্পারেচারে যাবে, তো এটা এটা কিসের মান? এটা একটা নির্দিষ্ট সময় পরে যে মানটা হয়, এটা কিসের মান? থিটা বি এর মান। স্যার থিটা থিটা বি। বি ব্র্যাকেটে টি। তো দেখেন, এই ম্যাথটা সলভ করতে গিয়ে আমাদের থিটা বি টি এর মান দেওয়া আছে, টি আমাদেরকে বের করতে হবে। আর এই ম্যাথ সলভ করতে গিয়ে আবার কে এর কাজ দরকার হবে, কে। আর কে আমরা আগের ম্যাথ থেকে পেয়ে যাবো, সমস্যা নাই। আপনারা শুধু এই প্রবলেম 4 এর এ আর প্রবলেম 5 এই দুটা বাসায় সলভ করবেন, কথা বুঝছেন? নিজের আগে চেষ্টা করবেন, তারপরে যদি না পারেন আপনার বন্ধু বা আপনাদের ক্লাসমেট যে কারো হেল্প নেবেন। এরপরে যদি না পারেন আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন। কি বললাম? এই প্রবলেম 4 এর এ আর প্রবলেম 5 ক্লিয়ার? ইয়েস স্যার।